আজকের আলোচনার বিষয় ইউনিট 2 গদ্যাংশ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাদেশিকতা প্রবন্ধটি। এই প্রবন্ধটি আলোচনা করব দুটি পর্বে। আজকে প্রথম পর্বের আলোচনা। আমি প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা করব, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয়কে আলোচনা করে যাব। আশা রাখছি প্রত্যেকেই আমার সঙ্গে থাকবে এবং সবাই বিষয়টাকে উপভোগ করবে। স্বাদেশিকতা। স্বাদেশিকতা বলতে স্বদেশের প্রতি অনুরাগ। স্বদেশের প্রতি অনুরাগ বলতে সমানে নিজ দেশের প্রতি যে অনুরাগ তাকেই এখানে স্বাদেশিকতা বলা হচ্ছে। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই পাঠটি নির্বাচনের উদ্দেশ্য রয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ একটি নির্দিষ্ট উদ্দেশ্যে স্বাদেশিকতা প্রবন্ধটিকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করেছেন। সেই উদ্দেশ্যটি এখন আলোচনা করি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কেবল কবি সাহিত্যিকই ছিলেন না, তিনি ছিলেন একাই এক সম্পূর্ণ প্রতিষ্ঠান। অবশ্যই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কি নামে পরিচিত? বিশ্বকবি নামে পরিচিত। তিনি শুধু কবি সাহিত্যিক হিসাবেই পরিচিতি লাভ করেননি, তিনি ছিলেন একটি সম্পূর্ণ প্রতিষ্ঠান। অর্থাৎ তিনি কবি, তিনি লেখক, তিনি ঔপন্যাসিক, তিনি প্রাবন্ধিক, তিনি চিত্রশিল্পী, তিনি গায়ক, তিনি সুরকার, তিনি অভিনেতা, এক কথায় স্বয়ংসম্পূর্ণ একজন ব্যক্তি। তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্য রচনা যেমন করেছেন সমগ্র জীবন ধরে, ঠিক তেমনি দেশ ও সমাজের মঙ্গলের জন্য কাজ করেছেন সম্পূর্ণ ভালোবাসা দিয়ে। তিনি শুধু সাহিত্য রচনাই করেননি, সাহিত্য চর্চার পাশাপাশি তিনি দেশ সমাজের মঙ্গলের জন্য অনেক কাজ করেছেন। সম্পূর্ণ ভালোবাসা এবং নিঃস্বার্থভাবে কাজ করে গিয়েছেন। ভারতীয় আদর্শে আনন্দময় শিক্ষা বিস্তারের জন্য গঠন করেছেন বিশ্বভারতী। মনে রাখতে হবে, ভারতীয় আদর্শে এক আনন্দময় শিক্ষা বিস্তারের জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন বিশ্বভারতী এবং প্রত্যন্ত পল্লীর সাধারণ মানুষদের জীবনের মান উন্নত করার জন্য প্রতিষ্ঠা করেছেন শ্রীনিকেতন। যেমন বিশ্বের দরবারে ভারতীয় শিক্ষার আদর্শকে তুলে ধরার জন্য বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছেন, তেমনি পল্লীর সাধারণ মানুষদের জীবনের মান উন্নত করার জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন শ্রীনিকেতন। 1905 দেশের স্বাধীনতা আন্দোলনেও তার সক্রিয় অংশগ্রহণের কথা আমরা জানি। 1905 সালে বঙ্গভঙ্গ রদ আন্দোলনের তিনি পথে নেমেছিলেন। হিন্দু ও মুসলমানদের সম্প্রীতির জন্য পালন করেছেন রাখি উৎসব। পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ব্রিটিশ শাসকের নাইট উপাধি অবহেলায় ত্যাগ করেছিলেন। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তিনি হিন্দু মুসলিম সম্প্রীতির জন্য রাখি বন্ধন উৎসবও পালন করেছিলেন, কিন্তু বঙ্গভঙ্গকে রদ করার অনেক সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন। তোমরা হয়তো ইতিহাসে জেনে থাকবে, পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড, নির্মম এক নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল। তার প্রতিবাদ জানাতে গিয়ে তিনি ব্রিটিশ শাসকদের দেওয়া নাইট উপাধিকে অকাতরে ত্যাগ করে দিয়েছেন। রবীন্দ্রনাথের মনে স্বদেশ প্রেমের সঞ্চার হয়েছিল বাল্যকালেই। মনে রাখতে হবে, স্বদেশ প্রেমী, স্বদেশ, নিজের দেশের প্রতি যে প্রেমের স্ফুরণ জেগেছিল বাল্যকালেই। ঘরোয়া পরিবেশেই তিনি লাভ করেছিলেন স্বদেশ প্রেমের শিক্ষা এবং স্বদেশের স্বাধীনতা কর্মকাণ্ডে যোগদান অনুপ্রেরণা। জীবন স্মৃতিতে তিনি পরবর্তীকালে ব্যক্ত করেছিলেন তাদের কৈশোরকালের স্বাদেশিকতার বিবরণ। জীবন স্মৃতি একটি আত্মজীবনীমূলক রচনা
এখানে তার ছোটবেলার বিভিন্ন ধরনের কাহিনীগুলোকে স্মৃতি থেকে এনে লিপিবদ্ধ করে রেখেছিলেন। সেখান থেকেই বোঝা যায় তার স্বদেশের প্রতি অনুরাগের কথা। তার এই বিবরণে সেই যুগের স্বাদেশিকতার উন্মাদনা অত্যন্ত মনোগ্রাহীভাবে বর্ণনা করেছেন। অর্থাৎ ওই সময় স্বদেশের প্রতি যে একটা অনুরাগ ছিল, সেই অনুরাগকে তিনি মনোগ্রাহী করে তুলে ধরেছেন, বর্ণনা করেছেন জীবন স্মৃতির প্রবন্ধ গ্রন্থে, আত্মজীবনীমূলক গ্রন্থটিতে। এই বিবরণ রবীন্দ্রনাথের জীবনের একটি গুরুত্বপূর্ণ পরিচয় উদ্ভাসিত করে তোলে। এই পাঠ উচ্চতর মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের বাংলা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে স্বাদেশিকতার নামে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির উন্মাদনার সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচিতি করে তোলার প্রয়াস করা হলো। অর্থাৎ জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন। সেই ঠাকুর পরিবারে এক উন্মাদনা রয়েছে। কিসের উন্মাদনা? স্বাদেশিকতার উন্মাদনা, স্বদেশের প্রতি এক প্রেরণা, ভালোবাসা, অনুরাগ রয়েছে। সেই বিষয়ে ছাত্রছাত্রীদের পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই পাঠটি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। খুব সংক্ষেপে বলতে হলে বলা যায় যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই একজন স্বয়ংসম্পূর্ণ ছিলেন। তিনি ভারতীয় শিক্ষা এবং গ্রামের শিক্ষা বিস্তারের জন্য অনেক কাজ করেছেন। হিন্দু মুসলিম সম্প্রীতির মধ্যে দিয়ে বঙ্গভঙ্গ রদ করতে চেয়েছেন। হত্যাকাণ্ডের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য নাইট উপাধিও ত্যাগ করেছেন। এবং তার লেখা জীবন স্মৃতিতে বাল্য কৈশোরকালের স্বদেশের প্রতি প্রেরণাকে, উন্মাদনাকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। সেই সম্পর্কে ছাত্রছাত্রীদের জানানোর জন্য, সজাগ করে তোলার জন্য এই গদ্যাংশটি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করি পাঠ নির্বাচনের উদ্দেশ্যটা তোমরা বুঝতে পেরেছ। না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, পরামর্শ দেবে। লেখক পরিচিতি। আমরা অলরেডি লেখক পরিচিতি জেনে গেছি। কৃপণ কবিতাটা পড়তে গিয়েও রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা জেনেছি। অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর একজন আধুনিক বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ। তিনি জন্মগ্রহণ করেছেন 1861 সালে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। এগুলো মনে রাখতে লাগবে, এগুলো শর্ট কোশ্চেনে দিয়ে দিতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। মাতার নাম কি? সারদা দেবী। তিনি তার বাল্যকালেই কাব্য প্রতিভার স্ফুরণ ঘটেছে এবং তিনি কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী প্রত্যেকটা শাখাতেই সমানভাবে দক্ষ ছিলেন। 1913 সালে তিনি লাভ করেছেন নোবেল পুরস্কার। এশিয়ার প্রথম নোবেল পুরস্কার প্রাপক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের জন্য। মনে রাখতে হবে, গীতাঞ্জলি কাব্যটির ইংরেজি অনুবাদ ছিল সং অফারিংস। এই গ্রন্থের জন্য তিনি 1913 সালে লাভ করেছেন নোবেল পুরস্কার। তিনি শুধু কবি সাহিত্যিক ছিলেন না, তিনি ছিলেন চিত্রকর। তিনি ছবি আঁকতে খুব সুন্দর ছবি এঁকেছিলেন এবং তার বিখ্যাত রচনাগুলোর মধ্যে রয়েছে সোনার তরী, চিত্রা, কল্পনা, নৈবেদ্য, গীতাঞ্জলি, বলাকা, পলাতকা, পূরবী, প্রান্তিক, এই সব কবিতা কাব্য সংকলনগুলি। বিসর্জন, রাজা, শারদোৎসব, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী ইত্যাদি নাটক রচনা করেছেন। তার জনপ্রিয় বিখ্যাত নাটক একটি হলো রক্তকরবী। চোখের বালি, ঘরে বাইরে, নৌকাডুবি, গোড়া, চতুরঙ্গ, শেষের কবিতা, যোগাযোগ ইত্যাদি উপন্যাসগুলোর মধ্যে এক জনপ্রিয় এবং বিখ্যাত উপন্যাস হলো চোখের বালি। ছেলেবেলা, জীবন স্মৃতি, আত্মপরিচয় ইত্যাদি আত্মজীবনীমূলক গ্রন্থও তিনি রচনা করেছেন। প্রশ্ন আসতে পারে এখানে, তার লেখা একটি কাব্যগ্রন্থের নাম লেখো, তাহলে অবশ্যই বলতে হবে সোনার তরী কিংবা চিত্রা, কল্পনা, নৈবেদ্য। প্রশ্ন যদি হয় যে তার লিখিত একটি নাটকের নাম লেখো,
অবশ্যই লিখতে লাগবে রক্তকরবী কিংবা মুক্তধারা, ডাকঘর, শারদ উৎসব, রাজা বিসর্জন, এইসব নামগুলি। তার রচিত একটি উপন্যাসের নাম লেখো, তাহলে অবশ্যই বলতে হবে চোখের বালি, ঘরে বাইরে, নৌকাডুবি, গোড়া কিংবা চতুরঙ্গ। এবং প্রশ্ন আসার সম্ভাবনা বেশি করে আছে, তার লেখা একটি আত্মজীবনীমূলক গ্রন্থের নাম লেখো, ছেলেবেলা, জীবন স্মৃতি এবং আত্মপরিচয়। এছাড়াও তিনি গল্প রচনা করেছেন। এই গল্পগুলো গল্পগুচ্ছের 4টি খণ্ডে সংকলিত হয়ে 80টা ছোট গল্পে প্রায় 80টি ছোট গল্পকে তিনি রচনা করেছেন। ভারতীয় আদর্শে শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছেন। একটু আগেই আমরা জেনেছি তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছেন। ভারতীয় আদর্শকে, ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন। আর গ্রাম বাংলার শিক্ষার উন্নতির জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন শ্রীনিকেতন। শ্রীনিকেতন পল্লীর সর্বাঙ্গীন উন্নতি সাধন এই শ্রীনিকেতনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। মনে রাখতে হবে, এই জায়গা থেকেও প্রশ্ন আসে যে শ্রীনিকেতনের উদ্দেশ্য কি। শ্রীনিকেতনের উদ্দেশ্য হলো পল্লীর সর্বাঙ্গীন উন্নতি সাধন এবং পল্লীর সর্বাঙ্গীন, পল্লী মানে হচ্ছে গ্রাম, গ্রামের সর্বাঙ্গীন ভাবে উন্নতি সাধন করাই ছিল তার একমাত্র লক্ষ্য। 1941 সালে 7ই আগস্ট তিনি দেহত্যাগ করেছিলেন। কবে দেহত্যাগ করেছিলেন? 1941 সালে 7ই আগস্ট। এই হলো তার লেখক পরিচিতি। যদিও লেখক পরিচিতি আলোচনা করলে শেষ হবে না, এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে তার বিশেষ বিশেষ দিকগুলোকে উল্লেখ করা হয়েছে, সেগুলো তোমাদের নিজেদের পড়ে নিতে হবে। চলো আমরা মূল পাঠ আলোচনায় যাই। আশা করি তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে। যদিও আমি নির্দিষ্ট বিষয়গুলোকে ধরে ধরে পড়াচ্ছি, হয়তো তোমাদের বোরিং লাগবে, কিন্তু প্রত্যেকটি বিষয় ধৈর্য সহকারে দেখলে প্রত্যেকটি বিষয় তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আশা রাখছি পরীক্ষার সময় এই কথাটা তোমাদের মনে পড়বে। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, উপকৃত হবে। চলো মূল পাঠের আলোচনায় আমরা যাই। মূল পাঠের আলোচনায় বলে রাখি, প্রত্যেকটা প্যারাগ্রাফকে আলাদা আলাদা শিরোনাম দিয়ে, নাম দিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে মনে থাকবে। যেমন বলে রাখি, প্রথম যে প্যারাগ্রাফটা রয়েছে, এই প্রথম প্যারাগ্রাফে আমরা বলবো এখানে দেশপ্রেমের কথা রয়েছে। যেহেতু আমরা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক গ্রন্থ জীবন স্মৃতি থেকে নেওয়া একটি প্রবন্ধ পড়ছি, তাহলে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলাকার স্বদেশ প্রেমের জাগরণকেই জানতে পারব। অতএব এখানে দেশপ্রেম বলতে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সদস্য এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দেশপ্রেমেরই কথা বলছি। মনে রাখতে হবে, জীবন স্মৃতি একটি আত্মজীবনীমূলক গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের। এই জীবন স্মৃতি গ্রন্থ থেকে স্বাদেশিকতা প্রবন্ধটিকে নেওয়া হয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট, এইসব প্রশ্ন আসে। বেশ, মূল পাঠটি সম্পূর্ণ সাধু ভাষায় লেখা। মূল পাঠটি সম্পূর্ণ সাধু ভাষায় লেখা। চলো আমরা একবার পড়ে নিই। বাহির হইতে দেখিলে আমাদের পরিবারে অনেক বিদেশি প্রথার চলন ছিল, কিন্তু আমাদের পরিবারের হৃদয়ের মধ্যে একটা স্বদেশাভিমান স্থির দীপ্তিতে জাগিতেছিল। দেখো, বলেছে বাইরের দিক থেকে যদি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারকে দেখা যায় তাহলে সেখানে বিদেশি প্রথার চলন ছিল বলেই মনে হবে, কিন্তু তাদের পরিবারের হৃদয়ে স্বদেশের প্রতি একটা অভিমান স্থির দীপ্তিতে জেগে থাকে। অর্থাৎ বাইরের দিক থেকে বিদেশি প্রথা বাইরের দিকে রয়েছে, বাইরের দিকে, আর পরিবারের অভ্যন্তরে যেটা হৃদয়ে বলা হয়েছে সব সময়
স্বদেশের প্রতি প্রেম ছিল, স্বদেশের প্রতি অভিমান ছিল, অভিমান অভিমান ছিল, স্বদেশের প্রতি অভিমান ছিল। স্বদেশের প্রতি পিতৃদেবের যে এক আন্তরিক শ্রদ্ধা তাহার জীবনের সকল প্রকার বিপ্লবের মধ্যেও অক্ষুণ্ণ ছিল। দেখো, স্বদেশের প্রতি পিতৃদেব মানে তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে। দেবেন্দ্রনাথ ঠাকুরের এক আন্তরিক শ্রদ্ধা ছিল স্বদেশের প্রতি। সমস্ত রকমের বিপ্লবের মধ্যেও স্বদেশের প্রতি এই আন্তরিকতা বা ভালোবাসাটা অক্ষুণ্ণ ছিল, কোনোভাবেই ক্ষুণ্ণ হয় না। তাহাই আমাদের পরিবারস্থ সকলের মধ্যে একটি প্রবল স্বদেশ প্রেম সঞ্চার করিয়া রাখিয়াছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের ভিতরে স্বদেশের প্রতি যে প্রেরণা বা শ্রদ্ধা ছিল, সেই প্রেরণা বা শ্রদ্ধাই পরবর্তীকালে পরিবারের সব সদস্যের মধ্যে সঞ্চারিত হয়ে গিয়েছিল। বস্তুত সে সময়টা স্বদেশ প্রেমের সময় নয়, যে সময় স্বদেশের প্রতি গভীর ভালোবাসা আন্তরিকতা ছিল, সেই সময়টা স্বদেশের প্রতি প্রেমের সময় নয়। তখন শিক্ষিত লোকে দেশের ভাষা এবং দেশের ভাব উভয়কে দূরে ঠেকাইয়া রাখিয়াছিলেন। সেই সময়টায় শিক্ষিত লোকেরা দেশের ভাষা এবং দেশের ভাবকে দূরে ঠেকিয়ে রাখত, দূরে ঠেলে রাখত। আমাদের বাড়িতে দাদারা চিরকাল মাতৃভাষার চর্চা করিয়া আসিয়াছিল। তা সত্ত্বেও রবীন্দ্রনাথ ঠাকুরের দাদারা প্রত্যেকেই পরিবারে মাতৃভাষাকেই চর্চা করেছিলেন। আমার পিতাকে তাহার কোনো নূতন আত্মীয় ইংরেজিতে পত্র লিখিয়েছিলেন, সে পত্র লেখকের নিকট তখনই ফিরিয়া আসিয়াছিল। তাহলে বোঝা গেল যে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরকে কোনো আত্মীয় যদি ইংরেজিতে পত্র লেখেন, সে পত্র সরাসরি তিনি ফেরত দিয়ে দিতেন। এর থেকে বোঝা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের স্বদেশ প্রেমের কথা এই প্রথম অনুচ্ছেদে বলেছেন তার পরিবার বাইরের দিক থেকে দেখলে বিদেশি প্রথায়, তার পরিবারে বাইরের দিক থেকে দেখলে মনে হবে বিদেশি প্রথার চলন আছে, এবং হৃদয়ের দিক থেকে বিচার করলে মনে হবে যে স্বদেশের প্রতি একটি গভীর ভালোবাসা রয়েছে। স্বদেশের প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের এক অসীম আন্তরিক শ্রদ্ধা ছিল। সেই আন্তরিক শ্রদ্ধা বা স্বদেশের প্রতি আন্তরিক ভালোবাসা প্রত্যেকটি সদস্যের মধ্যে সঞ্চারিত হয়ে গিয়েছিল। সে সময়টা স্বদেশ প্রেমের না হলেও শিক্ষিত লোকেরা স্বদেশের ভাষা এবং ভাবকে দূরে ঠেলে রাখলেও রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে তার দাদারা চিরকাল মাতৃভাষায় চর্চা করে এসেছে, এবং তার পিতাকে যদি কেউ ইংরেজি ভাষায় চিঠি লেখে, সে চিঠি তৎক্ষণাৎ তিনি ফেরত দিয়ে দিতেন। এই অংশটুকু এই অনুচ্ছেদে বলেছে। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টি। পরের অনুচ্ছেদে বলেছে, আমাদের বাড়ির সাহায্যে হিন্দু মেলা বলিয়া একটি মেলা সৃষ্ট হইয়াছিল। নবগোপাল মিত্র মহাশয় এই মেলার কর্মকর্তা রূপে নিয়োজিত ছিলেন। ভারতবর্ষকে স্বদেশ বলিয়া ভক্তির সহিত উপলব্ধির চেষ্টা সেই প্রথম হয়। মেজদাদা সেই সময়ে বিখ্যাত জাতীয় সঙ্গীত মিলে সবে ভারত সন্তান রচনা করিয়াছিলেন। এই মেলায় দেশের স্তবগানগীত, দেশানুরাগের কবিতা পঠিত, দেশীয় শিল্প ব্যায়াম প্রভৃতি প্রদর্শিত ও দেশি গুণী লোক পুরস্কৃত হইত। তো এই প্যারাগ্রাফে হিন্দু মেলার কথা বলা হয়েছে। আমি প্যারাগ্রাফগুলোর নাম এই কারণেই তোমাদের দিচ্ছি যাতে
নাম অনুসারেই প্রত্যেকটি প্যারাগ্রাফের বিষয়গুলো তোমাদের মনে থাকে। তাহলে এই দ্বিতীয় প্যারায় হিন্দু মেলা সম্পর্কে বলেছে। জোড়াসাঁকো ঠাকুর পরিবারের সহযোগিতায় এই মেলার আয়োজন হয়। এই মেলার মুখ্য কর্মকর্তা হলেন নবগোপাল মিত্র, এবং এই মেলায় তার মেজদাদা, অর্থাৎ মেজদাদা বলতে সত্যেন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে, সত্যেন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে। তিনি একটি বিখ্যাত জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন। জাতীয় সঙ্গীতটি হলো মিলে সবে ভারত সন্তান। এই মেলার মাধ্যমে প্রথম স্বদেশের প্রতি একটি প্রেরণার চেষ্টা করা হয়েছে, স্বদেশের প্রতি ভক্তির অর্থাৎ শ্রদ্ধার একটি ব্যবস্থা করা হয়েছে। এই মেলাতে স্তব গান, দেশের স্তবগীত, দেশের মানে দেশীয় সমস্ত কিছু, দেশানুরাগের কবিতা পাঠ করা হয়, দেশীয় শিল্প ব্যায়াম, এই সব কিছু এখানে প্রদর্শিত করা হয়, এবং দেশীয় যেসব গুণী লোক রয়েছে সেই গুণী লোকগুলোকে পুরস্কৃত করা হয়ে থাকে। লর্ড কার্জনের সময় দিল্লির দরবার সম্বন্ধে একটা গদ্য প্রবন্ধ লিখিয়াছি। লর্ড লিটনের সময় লিখিয়াছিলাম পদ্মে। তখনকার ইংরেজ গভর্নমেন্ট রুশিয়াকে ভয় করিত, কিন্তু 14-15 বছর বয়সের বালক কবি লেখনীকে ভয় করিত না। এই জন্য সেই কাব্যে বয়সোচিত উত্তেজনা প্রভূত পরিমাণে থাকা সত্ত্বেও তখনকার প্রধান সেনাপতি হইতে আরম্ভ করিয়া পুলিশের কর্তৃপক্ষ পর্যন্ত কেহ কিছুমাত্র বিচলিত হইবার লক্ষণ প্রকাশ করেন নাই। টাইমস পত্রেও কোনো লেখককে এই বালকের ধৃষ্টতার প্রতি শাসনকর্তাদের ঔদাসীন্যের উল্লেখ করিয়া ব্রিটিশ রাজত্বের স্থায়িত্ব সম্বন্ধে গভীর নৈরাশ্য প্রকাশ করিয়া অত্যুষ্ণ দীর্ঘশ্বাস পরিত্যাগ করেন নাই। সেটা পড়িয়াছিলাম হিন্দু মেলা গাছের তলায়, হিন্দু মেলায় গাছের তলায়। শ্রোতাদের মধ্যে নবীন সেন মহাশয় উপস্থিত ছিলেন। আমার বড় বয়সে তিনি একদিন এই কথা আমাকে স্মরণ করাইয়া দিয়াছিলেন। তাহলে এই অংশে তার আবেগের কথা উল্লেখ করেছে। হিন্দু মেলাকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের আবেগের কথাকে উল্লেখ করেছেন। বলেছেন লর্ড কার্জনের সময়, যখন লর্ড কার্জন ভারতবর্ষে দিল্লির দরবারে ছিলেন, তখন তিনি গদ্য প্রবন্ধ লিখেছিলেন দিল্লির দরবার সম্বন্ধে, এবং লর্ড লিটনের সময় লিখেছিলেন পদ্মে। তা সত্ত্বেও গভর্নমেন্ট রেগে যায়নি, যে রুশিয়াকে অর্থাৎ রাশিয়াকে ভয় করত, অথচ 14-15 বছর বয়সী কবি লেখনীকে ভয় করেনি। রবীন্দ্রনাথ ঠাকুর তখন 14-15 বছর বয়সী ছিলেন, তখনকার স্মৃতি থেকে এই অংশগুলোকে তিনি লিখেছেন। এছাড়াও কোনো তার লেখাকে কেন্দ্র করে কেউই উত্তেজনা প্রকাশ করেনি, এবং টাইমস পত্রেও তার লেখা সম্বন্ধে কোনো কিছু উত্তেজনা প্রকাশিত হয়নি। এছাড়া ব্রিটিশরা তাকে নিয়ে কোনোভাবে অত্যুষ্ণ দেখায়নি বা কোনো উত্তেজনা দেখায়নি। সেখান থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মেলায় এক গাছের তলায় তিনি এক কবিতা পাঠ করেছিলেন। হিন্দু মেলার উপহার নামে তিনি কবিতাটি পড়েছিলেন। হিন্দু মেলার উপহার নামে গাছের তলায় তিনি পড়েছিলেন। গাছের তলায় যখন পড়েছিলেন তখন শ্রোতা হিসাবে উপস্থিত ছিলেন নবীন সেন। নবীন সেনের পুরো নাম হলো নবীনচন্দ্র সেন। নবীনচন্দ্র সেন, এই নবীনচন্দ্র সেন ঊনবিংশ শতাব্দীর একজন বিখ্যাত কবি ছিলেন। তিনি রবীন্দ্রনাথ কুরুক্ষেত্র প্রভাস নামে একটি ত্রয়ী কাব্য রচনা করেছিলেন। তিনি ছিলেন তার কবিতা পাঠের শ্রোতা। অনেক দিন যাওয়ার পরে যখন তিনি বড় হয়েছেন, তখন নবীনচন্দ্র সেন এই কবিতাটাকে স্মরণ করে দিয়েছিলেন।
বেশ, চলো পরের প্যারাগ্রাফে মনে রাখতে হবে, এখানে আলোচনা করেছে স্বাদেশিকতা শোভা নিয়ে আলোচনা করেছেন। জ্যোতি দাদার উদ্যোগে একটি সভা হইয়াছিল, বৃদ্ধ রাজনারায়ণ বাবু ছিলেন তিনি তার সভাপতি। মনে রাখতে হবে, রাজনারায়ণ বাবুকে আমরা আরো পরে শেষের দিকে বিস্তারিতভাবে পাবো। এখানে শুধু মনে রাখো, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে এখানে জ্যোতি দাদা বলা হয়েছে। এই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে একটি সভার আয়োজন করা হয়েছে। সেই সভার সভাপতি হলেন রাজনারায়ণ বসু। এই স্বাদেশিকতা সভাটি কলিকাতার এক গলির মধ্যে এক পুরো বাড়িতে বসিত। অর্থাৎ স্বাদেশিকতা সভাটি কলকাতার এক গলির ভিতরে পুরনো বাড়িতে সভা বসত। সেই সভার সমস্ত অনুষ্ঠান রহস্যে আবৃত ছিল, যেহেতু ব্রিটিশদের রক্তচক্ষুর অন্তরালে এই সভাটি বসত, আলোচিত হতো, তাই এই সভার সমস্ত অনুষ্ঠান রহস্যে আবৃত থাকত, কেউ জানতে পারত না। বস্তুত তাহার মধ্যে ওই গোপনীয়তাটাই একমাত্র ভয়ঙ্কর ছিল। যেহেতু সবকিছু গোপন করে রাখা হয়, তাই এই গোপনীয়তাটাই সকলের কাছে ভয়ঙ্কর হিসাবে দেখা দিয়েছে। তবে আমাদের ব্যবহারে রাজা বা প্রজার ভয়ের বিষয়ে কিছুই ছিল না। তবে তারা যে ব্যবহার করত, আচরণ করত, সেই আচরণে রাজা এবং প্রজার কোনো ধরনেরই কারোরই ভয় থাকতো না। আমরা মধ্যাহ্নে কোথায় কি করিতে যাইতেছি তাহা আমাদের আত্মীয়রাও জানিত না। দ্বার আমাদের রুদ্ধ, ঘর আমাদের অন্ধকার, দীক্ষা আমাদের ঋক মন্ত্রে, কোথা আমাদের চুপি চুপি, ইহাতেই সকল রোমহর্ষণ হইত, আর বেশি কিছুই প্রয়োজন ছিল না। খুবই গুরুত্বপূর্ণ লাইন, এটা মনে রাখতেই হবে এবং এর তাৎপর্য বিষয়টুকু মনে রাখতে হবে। 3 বা 4 মার্কের এসে থাকে, ফাইনালেও অনেকবার এসেছে। যেহেতু স্বাদেশিকতা সভার আলোচনা সবকিছুই রহস্যময়, ব্রিটিশ শক্তির রক্তচক্ষুর অন্তরালে গিয়ে কলকাতার এক গলির পোড়ো বাড়িতে বসতো, তাই তাদের সেখানে সভার দ্বার রুদ্ধ থাকতো, বন্ধ থাকতো, যাতে ব্রিটিশরা কোনোভাবে জানতে না পারে। তাদের ঘর অন্ধকারে পরিপূর্ণ থাকতো, যেহেতু দ্বার রুদ্ধ থাকতো, ঘর অন্ধকার হয়ে থাকতো। তারা সেখানে দীক্ষা নিত ঋক মন্ত্রে। এখানে ঋক মন্ত্র বলতে জ্ঞানের কথা বলা হয়েছে। তারা জ্ঞানের চর্চা করত, সেখানে সমস্ত কথা চুপি চুপি হতো, কাউকে জানতে দিত না। তাদের আত্মীয়রাও তেমন ভাবে টের পেত না তারা সেখানে গিয়ে কি করছে। এই জন্যই যে এই জন্যই সকলের রোমহর্ষণ হইতো, আর বেশি কিছু প্রয়োজন ছিল না। সকলেই যেন শিহরিত হয়ে যেত যে তারা সেখানে গিয়ে কি করে। সেই আশা আকাঙ্ক্ষা থেকেই যেন প্রত্যেকে শিহরিত হয়ে ওঠে। আমার মতো অর্বাচীনও এই সভার সভ্য ছিল। অর্বাচীন মানে হচ্ছে কিশোর, কৈশোর অবস্থায়। রবীন্দ্রনাথ যেহেতু 14-15 বছর বয়সের একজন কিশোর ছিল, তাই তাকে এখানে অর্বাচীন বলা হয়েছিল। সেও এই স্বাদেশিকতা সভার সদস্য ছিল। সেই সভায় আমরা এমন এক ক্ষেপামির তপ্ত হাওয়ার মধ্যে ছিলাম যে অহরহ উৎসাহে যেন আমরা উড়িয়া চলিতাম। লজ্জা ভয় সংকোচ আমাদের কিছুই ছিল না। এই সভায় আমাদের প্রধান কাজ উত্তেজনার আগুন পোহানো। এইখানে রবীন্দ্রনাথ ঠাকুররাও এই সভার সদস্য ছিল এবং তারা এতটাই ক্ষেপামি বা নিজেদের উত্তেজনা প্রকাশ করত যে কোনো ধরনের লজ্জা ভয় সংকোচ ছিল না। তাদের উত্তেজনার আগুনটাকে কমানোই ছিল সেই সভায় আলোচনা বা কার্যাবলীর মুখ্য উদ্দেশ্য। বলেছে, বীরত্ব জিনিসটা কোথাও বা সুবিধাকর, কোথাও বা অসুবিধাকর হইতেও পারে,
কিন্তু ওটার প্রতি মানুষের এক গভীর শ্রদ্ধা আছে। সেই শ্রদ্ধাকে জাগাইয়া রাখিবার জন্য সকল দেশের সাহিত্যে প্রচুর আয়োজন দেখিতে পাই। কাজেই যে অবস্থাতেই মানুষ থাক না, মনের মধ্যে ইহার ধাক্কা না লাগিয়া তো নিষ্কৃতি নাই। বলেছে বীরত্ব জিনিসটা রয়েছে, সেই বীরত্ব জিনিসটা সম্পর্কে সরি বীরত্ব জিনিসটার কখনো কখনো সুবিধাও রয়েছে, কখনো কখনো অসুবিধাও রয়েছে। তবে এই বীরত্বের প্রতি মানুষের শ্রদ্ধা রয়েছে, এবং শ্রদ্ধাকে জাগিয়ে রাখার জন্য প্রচুর সাহিত্য রচিত হয়ে থাকে। তাই মানুষ যে অবস্থাতেই থাকুক না কেন, এই বীরত্বের জিনিসটা অবশ্যই কাউকে না কাউকে ধাক্কা লাগবেই, ধাক্কা দেবেই, কেউই নিষ্কৃতি পাবে না। তাই যখন সেই স্বাদেশিকতা সভাকে কেন্দ্র করে ব্রিটিশদের বিরুদ্ধে বীরত্ব প্রকাশ করে, তখন কোনো না কোনো ভাবে প্রত্যেক মানুষকেই সে একটা আলাদা রকমের উত্তেজিত করে রাখবে। আমরা সভা করিয়া, কল্পনা করিয়া, বাক্যালাপ করিয়া, গান গাহিয়া সেই ধাক্কাটা সামলাইবার চেষ্টা করি। ওই বীরত্বের ধাক্কাটা তারা কি করে? সভা করে, কল্পনা করে, বাক্যালাপ করে, অর্থাৎ কথাবার্তা বলে, গান গেয়ে নিজেদের মধ্যে সামলে নেওয়ার চেষ্টা করে। মানুষের যাহা প্রকৃতিগত এবং মানুষের কাছে যাহা চিরদিন আদরণীয়, তাহার সকল প্রকার রাস্তা মারিয়া, তাহার সকল প্রকার ছিদ্র বন্ধ করিয়া দিলে একটা বিষম বিকারের সৃষ্টি করা হয়। সে সম্বন্ধে কোনো সন্দেহই থাকিতে পারে না। বলেছে যে যদি ধাক্কা সামলানোর পরেও মানুষের যা প্রকৃতিগত হয়ে থাকে সেটাকে যদি কেউ আটকে রাখে, দেখবে সেটা কোনো না কোনো ভাবে তার বহিঃপ্রকাশ হবেই। বহিঃপ্রকাশ না হলে সেটি বিকৃত হয়ে যাবে। এটা বৃহৎ রাজ্য ব্যবস্থার মধ্যে কেবল কেরানিগিরির রাস্তা খোলা রাখিলে মানব চরিত্রের বিচিত্র শক্তিকে তাহার স্বাভাবিক স্বাস্থ্যকর চালনার ক্ষেত্র দেওয়া হয় না। অবশ্যই যদি খালি মানুষকে কেরানি তৈরি করা হয়, কেরানির জন্যই রাস্তা খুলে রাখা হয়, তাহলে মানুষের যে বিচিত্র শক্তি রয়েছে সেই শক্তিকে সঠিক পথে চালনা করা হবে না, বিপথে চলে যাবে। রাজ্যের মধ্যে বীর ধর্মেরও পথ রাখা চাই। বলেছে রাজ্যের আলোচনায় বীর ধর্মেরও পথ রাখতে হবে, নইলে মানব ধর্মকে পীড়া দেওয়া হবে, না হলে মানব ধর্ম কষ্টে পড়বে। তাহার অভাবে কেবলই গুপ্ত উত্তেজনা অন্তঃশীলা হইয়া বহিতে থাকে, সেখানে তাহার গতি অত্যন্ত অদ্ভুত এবং পরিণাম অভাবনীয়। আমার বিশ্বাস সেকালে যদি গভর্নমেন্টের সন্দিগ্ধতা অত্যন্ত ভীষণ হইয়া উঠিত, তবে তখন আমাদের সেই সভার বালকেরা সেই বীরত্বের প্রহসন মাত্র অভিনয় করিতেছিল, তাহা কঠোর ট্র্যাজেডিতে পরিণত হইতে পারিত। অভিনয় সাঙ্গ হইয়া গিয়াছে, ফোর্ড উইলিয়ামের একটি স্টকও খসে নাই, সেই পূর্ব স্মৃতির আলোচনা করিয়া আজ আমরা হাসিতেছি। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে বীরত্বের যে উত্তেজনা এতদিন ধরে চলে এসেছে সেটা প্রহসনে পরিণত হয়েছে। এটা প্রহসন বলতে বোঝানো হয়েছে যেন একটা বিকৃত ব্যঙ্গ হয়ে উঠেছে, ব্যঙ্গ ঠাট্টায় পরিণত হয়েছে। যদি ব্যঙ্গ ঠাট্টায় পরিণত না হতো, যদি গভর্নমেন্ট অর্থাৎ ব্রিটিশরা সে নিয়ে গভীর চিন্তায় পড়তো, তাহলে তাদের জীবন ট্র্যাজেডিতে পরিণত হয়ে যেত। ট্র্যাজেডি মানে হচ্ছে বিষাদ, কষ্টময় পরিবেশে পরিণত হতো। অভিনয় সাঙ্গ হয়ে গেছে, সেই অভিনয় অর্থাৎ স্বাদেশিকতার শোভার বিভিন্ন ধরনের উত্তেজনা, প্রেরণা, গান বা বীরত্ব প্রকাশের কার্যাবলী সবগুলোই শেষ হয়ে গেছে। ফোর্ড উইলিয়াম কলেজের একটা স্টকও খসে নাই। ফোর্ড উইলিয়াম কলেজ ছিল ব্রিটিশদের সেনাবাহিনীর একটি মুখ্য আস্থানা। 1800 সালে প্রতিষ্ঠিত হয়। এই ফোর্ড উইলিয়াম কলেজের সিভিলিয়ানদের জন্যই
ব্রিটিশ সিভিলিয়ানদের দেশীয় ভাষা শিক্ষার জন্য এটি প্রতিষ্ঠা করা হয়েছে। সেখান থেকে দেশের বিভিন্ন ধরনের জায়গায় পরিচালনা করত। তাই ফোর্ট উইলিয়াম কলেজের একটি এই স্টকও খসে নাই বলতে সেভাবে কোনো আমল দেয় নাই বলা হয়ে থাকে। সেই পূর্ব স্মৃতির আলোচনা করে আজ রবীন্দ্রনাথ ঠাকুরের হাসি পাচ্ছে। বেশ, তাহলে এখানে সম্পূর্ণ প্যারাগ্রাফে স্বাদেশিকতা সভারই আলোচনা করেছে। এই শব্দটা মনে রাখলে, তাকে কেন্দ্র করে তার বিভিন্ন কার্যাবলীগুলো মনে রাখলেই প্যারাগ্রাফটা তোমাদের সম্পূর্ণ হয়ে যাবে। বেশ, তারপরে আমরা আলোচনা করব যে প্যারাগ্রাফ, সেখানে মনে রাখতে হবে সর্বজনীন পরিচ্ছদের কথা বলেছে। সর্বজনীন পরিচ্ছদ মানে পোশাক, সর্বজনীন একটি পোশাকের কথা বলা হয়েছে এখানে। ভারতবর্ষের একটা সর্বজনীন পোশাক কি হতে পারে সে নিয়ে জ্যোতি দাদা নানা রকমের নমুনা উপস্থিত করতে থাকেন। জ্যোতি দাদা বলতে এখানে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর তিনি ভারতবর্ষের একটি সর্বজনীন পরিচ্ছদ কি হতে পারে তার নমুনা রচনা করতে চেয়েছেন। সে নমুনা দিতে গিয়ে তিনি ধুতিটা কর্মক্ষেত্রে উপযোগী নহে, অথচ পায়জামাটা বিজাতীয়, এই জন্য তিনি এমন একটি আপোষ করিবার চেষ্টা করিলেন যেটাতে ধুতিও ক্ষুণ্ণ হইল, পায়জামাও প্রসন্ন হইল না। অর্থাৎ ধুতি এবং পায়জামাকে কেন্দ্র করে তিনি একটি সর্বজনীন পোশাক পরিণত করার চেষ্টা করলেন। তাতে দেখা গেল যে ধুতিও ক্ষুণ্ণ হইল, পায়জামাও প্রসন্ন হইল না। অর্থাৎ ধুতিও সেভাবে তার নিজের বৈশিষ্ট্য নিয়ে থাকলো না, পায়জামাও তার নিজের বৈশিষ্ট্যকে ক্ষুণ্ণ রাখতে পারল না। অর্থাৎ তিনি পায়জামার উপর একখণ্ড কাপড় পাট করিয়া একটা স্বতন্ত্র কৃত্রিম মালকোচা জুড়িয়ে দিলেন। তাহলে যে পায়জামাটা রয়েছে সেই পায়জামার আচ্ছা ধরে নাও যে পায়জামা রয়েছে, এই পায়জামার ভিতর দিয়ে একটা মালকোচার ব্যবস্থা করে দিলেন। যেমন ধুতিতে থাকে কোচা, সেই কোচাটাকে মালকোচা করে জুড়িয়ে দিলেন। মালকোচা মানে একটু যে কুচি দেওয়া হয় তার থেকে একটু বড় আকারের করে তিনি বানিয়ে দিলেন। বড় আকারে করে বানিয়ে দিয়েছেন। সোলার টুপির সঙ্গে পাগড়ির সঙ্গে মিশাল করিয়া এমন একটা পদার্থ তৈরি হইল যেটা কেউ অত্যন্ত উৎসাহী লোকেও শিরভূষণ বলিয়ে গণ্য করিতে পারে না। আর অন্যদিকে কি করেছেন তিনি, পাগড়ি সোলার টুপির সঙ্গে পাগড়ি মিশিয়ে এমন একটা টুপি তৈরি করলেন যে খুবই এক্সাইটেড, মানে উৎসাহী ব্যক্তি সেও শিরভূষণ করতে পারবে না। শিরভূষণ, শির মানে হচ্ছে মাথা, শিরের ভূষণ মানে অলংকার, শিরের ভূষণকে বলা হয় টুপি, সেটি ধারণ করতে পারবে না। এইরূপ সর্বজনীন পোশাকের নমুনা সর্বজনে গ্রহণ করিবার পূর্বে একলা নিজে ব্যবহার করিতে পারা যায় যে সে লোকের সাধ্য নহে। জ্যোতি দাদা অম্লান বদনে এই কাপড় পরিয়া মধ্যাহ্নের প্রখর আলোকে গাড়িতে গিয়া উঠিতেন। আত্মীয় এবং বান্ধব, দাড়ি এবং সারথি সকলেই অবাক হইয়া তাকাইত, তিনি ভ্রুক্ষেপ মাত্র করিতেন না। দেশের জন্য অকাতরে প্রাণ দিতে পারে এমন বীর পুরুষ অনেক থাকিতে পারে, কিন্তু দেশের মঙ্গলের জন্য সর্বজনীন পোশাক পরিয়া গাড়ি করিয়া কলিকাতা রাস্তা দিয়া যাইতে পারে এমন লোক নিশ্চয়ই বিরল। তাহলে কি বলেছে এখানে, আমি সম্পূর্ণ প্যারাগ্রাফটিকে সামারাইজ করে বলছি যে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর একটি পোশাকের ব্যবস্থা করেছেন। সর্বজনীন পোশাক হিসেবে তিনি নমুনা উপস্থাপন করেছেন। ধুতির সঙ্গে পায়জামাকে মিলিয়ে দিয়ে একটা অদ্ভুত পোশাক বানিয়েছেন, কারণ ধুতিটা কর্মক্ষেত্রে উপযোগী নয়, পায়জামাটা বিজাতীয়, এই কারণে মিশিয়ে একটি নতুন পোশাক বানানোর চেষ্টা করেন।
অন্যদিকে যে সোলার টুপির সঙ্গে পাগড়ি জুড়ে দিয়ে এক অদ্ভুত টুপি বানিয়েছেন। এই দুই পোশাক পরে মানুষ পরার আগে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর নিজে পরে দুপুরবেলা বেরিয়ে যেতেন। অতি উৎসাহী ব্যক্তি এই পোশাক পরবে না, জেনেও সে তৈরি করার চেষ্টা করেন। অথচ রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, দেশের জন্য অকাতরে যে মানুষটি প্রাণ দিতে পারে সে মানুষটিও এই পোশাকটি পরে কলকাতার রাস্তা দিয়ে চলতে পারবেন না। এই রকম একটি পোশাকের নমুনা তিনি সর্বজনীন পরিচ্ছদ হিসাবে তুলে ধরার চেষ্টা করেছেন। তাহলে এখানে প্যারাগ্রাফে মনে রাখতে হবে, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে একটি সর্বজনীন পোশাক বানানোর চেষ্টা চলেছে। বেশ, আমরা এই পর্যন্তই আজকে আলোচনা করলাম। এই আলোচনায় আমরা জানতে পারলাম মূল পাঠে প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির স্বদেশ প্রেমের কথা। তারপরে জেনেছি আমরা হিন্দু মেলা, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারকে কেন্দ্র করে নবগোপাল মিত্রের নেতৃত্বে হিন্দু মেলার কথা। তারপরে জেনেছি হিন্দু মেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ধরনের কার্যাবলী এবং আবেগের কথা। এবং পরে আমরা জেনেছি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে স্বাদেশিকতা শোভার বর্ণনা, যে শোভাকে কেন্দ্র করে সবচেয়ে বেশি রহস্যময় একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে রবীন্দ্রনাথেরা দ্বার রুদ্ধ করে অন্ধকারে জ্ঞান মন্ত্রে আলোচনা করে দীক্ষানিত। সেখানে যে বীরত্ব কাজ করে, সেই বীরত্বের জন্য ব্রিটিশরা কোনোভাবেই ক্ষুব্ধ হয়নি এবং বীরত্বকে কেন্দ্র করে তারা তাদের স্বদেশ প্রেমের জাগরণ করতে চেয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, যদি ফোর্ট উইলিয়াম কলেজ অর্থাৎ ব্রিটিশরা টের পেত তাহলে তাদের জীবনে তখনই ট্র্যাজেডি নেমে আসতো। পরে আমরা জেনেছি এই যে সর্বজনীন পোশাক হিসাবে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর নমুনা উপস্থিত করেছে। সেই নমুনায় ধুতি এবং পাঞ্জাবিকে কেন্দ্র করে একটি নতুন পোশাক তৈরি করেছেন। সেই পোশাকের পাশাপাশি পাগড়ি এবং সোলার টুপিকে কেন্দ্র করে মিশাল তৈরি করেছেন। এই মিশালে তিনি নিজেই পরে দাড়ি আত্মীয় স্বজন সকালকে অবাক করে দিয়ে কলকাতার রাস্তায় বের হতেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, দেশের জন্য প্রাণ দিতে পারে এমন মানুষও এই অদ্ভুত পোশাকটি পরে কলিকাতার রাস্তা দিয়ে বের হতে চাইবে না। এই ধরনের পোশাক জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর সর্বজনীন পোশাক হিসাবে উপস্থিত করেছিলেন। এই পর্যন্তই আমরা আজকে আলোচনা করলাম। আশা করি তোমরা ক্লাসটিকে উপভোগ করেছো। যদিও ক্লাসে কোনো ধরনের ব্রেক বা অন্য অপ্রাসঙ্গিক বিষয় উল্লেখ করা হয়নি, তোমরা প্রত্যেকেই আশা রাখছি সমৃদ্ধ হবে। এবং তা সত্ত্বেও আলোচনার খামতি থেকে গেলে, বুঝতে না পারলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি চেষ্টা করব সেগুলোকে সংশোধন করে দেওয়ার জন্য। এবং অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলোর জন্য। ধন্যবাদ সবাইকে।